আসো, আমার পাশে আসো। আমার জামাই যদি না আসে তাইলে তুমি আমার জামাই হইবা। ভাইজান, ভাইজান ও আমারে দইরা ফেলবো, আমারে বাঁচান ভাইজান, আমারে বাঁচান। শীতের রাত, করিম আর রতনের ভ্যানে আজ কোনো লাশ নেই। পাশের থানা থেকে এক দাফনের কাজ শেষ করে তারা খালি ভ্যান নিয়ে নিজেদের গ্রামের দিকে ফিরছে। কুয়াশায় চারপাশটা ঢেকে গেছে। রাস্তার পাশের বড় গাছগুলো যেন অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে। ভাইজান, সিলাই একটা গান গামো। এই নিঝুম রাস্তায় খালি ভ্যান চালাইতে বড় ফাঁকা ফাঁকা লাগতাছে। কেমন জানি একটা ঠান্ডা বাতাস পিঠের উপর দিয়া চইলা যাইতাছে। গাওনের দশা দেখছ? এত রাইতে গান গাইলে বনের জিনভূত সব তোর লোকে আইসা সুর মিলাইব। চুপচাপ ভ্যান চালা রতন, তাড়াতাড়ি বাড়ি বসাইতে হইব। ভাইজান, একটু কান খাড়া কইরা শুনেন তো, এই কুয়াশার মধ্যে থাইকা সানাইয়ের আওয়াজ আসতাছে না? আরে এই গভীর রাইতে এত মধুর সানাইয়ের সুর কই থাইকা আসে? সামনে তো কোনো গ্যারাম নাই, খালি জঙ্গল আর পুরান দিকেই। ওই দেখেন ভাইজান, জঙ্গলের দিক থাইকা হলদে আলো দেখা যাইতাছে। মানুষজনের গলার আওয়াজও পাইতাছি। চলেন না, একটু দেখি কি হইতাছে। না রতন, আমাগো কাজ ওইটা না, চল বাড়ি চল। ভাইজান, আমার পেটে বড্ড খিদা লাগছে। এত রাইতে মনে হয় কোনো ধনী গেরস্তের বাড়িতে বিয়া হইতাছে। আমরা দুইটা মানুষ যদি একটু হাত জোর কইরা দাঁড়াই, পেট ভইরা ভাত খাওয়াইয়া দিব। চলেন না ভাইজান। রতনের জোরাজুরিতে করিম আর না করতে পারল না। তারা ভ্যানটা রাস্তার পাশে রেখে জঙ্গলের ভেতরের সরু পথ ধরে আলোর দিকে এগুতে লাগল। একটু এগুতে তারা দেখতে পেল এক বিশাল তাঁবু সাজানো হয়েছে। ভেতরে অনেক আলো, অনেক মানুষ রঙিন জামাকাপড় পরে ঘোরাঘুরি করছে। তাঁবুর সামনে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। আসো বাজান, আসো। তোমরা কি রাস্তা থেকে আইলা? বড্ড ভালো হইল, আমার মাইয়ার বিয়া। তোমরা অতিথি হইয়া আসছ, আমার খুব আনন্দ হইতেছে। চাচা মিয়া, আমরা এই পথ দিয়া ভ্যান নিয়ে যাইতেছিলাম, সানাইয়ের আওয়াজ শুই না একটু আসলাম আর কি। তা আপনাকে গ্যারামটার নাম কি? আর এত জাঁকজমক সাজাইছেন, কিন্তু কোনো আওয়াজ নাই কেন? এইটা মায়াপুর গ্রাম বাজান। আমাগো গ্রামের মানুষ একটু শান্ত স্বভাবের, সিলাসিলি পছন্দ করে না। তোমরা আগে বেটরি চলো, পেট বইটা খাইয়া দাও। দেখছেন ভাইজান, কপাল ভালো থাকলে গরম ভাত কপালে জুইতে যায়। চলেন ভেতরে যাই। করিমের মনটা কেমন যেন খচখচ করছিল। বিয়ে বাড়ি, অথচ চারপাশটা বড় অদ্ভুত। বিয়ে বাড়ির মানুষজন হাত পা নাড়ছে, কথা বলার ভঙ্গি করছে, কিন্তু কোনো কোলাহল নেই। সবাই যেন খুব নিচু ফিসফিসে গলায় কথা বলছে, যা কান পাতলেও বোঝা যাচ্ছে না। তারা এগিয়ে গিয়ে খাবার জায়গায় বসল। পূজার বিয়ে। ভাইজান, এইটা তো মায়াপুর, তাই না? শুনছিলাম মায়াপুরের জমিদারের মায়ার নাম ছিল পূজা। আর পূজার বিয়ার সময় নাকি ডাকাত পড়ছিল, বিয়াটা সম্পন্ন হয় নাই। হ রতন, তুই ঠিকই শুনছস, এইটাই সেই মায়াপুর। নে এইবার খাওয়ায় মন দে। ভাইজান, এইগুলা কি দিছে? কেমন কালো কালো চালের ভাত, আর তরকারিটা কেমন খড়খড়া গন্ধ করতেছে। রতন, এই ভাত মুখে দিবি না, এইটা কেমন জানি ছাইয়ের মতো গন্ধ করতেছে। ভাইজান,
ওই কোনায় যে বাবুর্চিটা ট্যাক্সি নাড়তেছে তার দিকে একটু তাকান তো। কই বাবুর্চির আবার কি হইছে? ভাইজান, লোকটা খালি ডেক্সির মধ্যে চামচ নাড়তাছে, আগুনের চুলাটাও জ্বলতাছে না, খালি কালো ধোয়া বাইর হইতাছে। আর ওই যে মানুষগুলা ভাত খাইতাছে তাগো মুখে কোনো খাবার নাই, তারা খালি হাত মুখে ছোয়াইতাছে। সর্বনাশ হইতে রতন, আমরা কোনো জ্যান্ত মানুষের বাড়িতে আসি নাই। উঠ, জলদি উঠে যান তাইকা। কি হইল বাজানরা, খাওয়া ফালাইয়া ওইটা পড়লা কেন? আর আমার মাইয়ার বিয়া না দেখা গেলে আমি তো যাইতে দিব না। চাচা মিয়া, আমাকে দেরি হইয়া যাইতাছে, বাড়িতে মানুষ পথ চাইয়া আছে। আমরা বরকনের দোয়া কইরা দিছি, এখন আমরা চলে যাই। এত তারা কিসের? কনের ঘরের দিকে চলো, আমার মাইয়া ডারে একটু দেখা যাও। রমিজ মণ্ডলের চোখের মণি দুটো হঠাৎ একদম স্থির হয়ে গেল। কুয়াশা যেন ঘরের ভেতরে ঢুকতে শুরু করেছে। করিম আর রতন ভয়ে কাঁপতে কাঁপতে রমিজ মণ্ডলের সাথে কনের ঘরের সামনে গেল। ঘরের মাঝখানে লাল শাড়ি পরা কোণে বসে আছে, তার মাথায় বড় ঘোমটা টানা। ভাইজান, কনের হাত দুইটা দেখেন, কেমন কঙ্কালের মতো শুকনা আর কালো। চাচা, আমরা কোনে দেখছি, এইবার আমাকে যাইতে দেন। মাইয়ার ঘোমটা না কইলা কেমনে যাইবা? আমার মাইয়ার মুখটা দেখবা না? দেখাইয়া দেও তোমার মুখটা ওদেরকে দেখাইয়া দেও। কনেটি ধীরে ধীরে তার হাতের শুকনো আঙুলগুলো দিয়ে মাথার ঘোমটা তুলল। ঘোমটা উঠাতে করিম আর রতন আতঙ্কে চিৎকার দিয়ে পেছনের দিকে আছাড় খেয়ে পড়ে গেল। কনের মুখের জায়গায় কোনো চামড়া বা মাংস নেই, সেখানে জ্বলন্ত কয়লার মতো দুটো চোখের কোটর আর একটা সাদা খুলি বিভৎস হাসি মুখে তাদের দিকে তাকিয়ে আছে। ওরে মাবুদ, এটা কি দেখলাম? ভাইজান, আমার পা দুটো অবশ হইয়া গেছে, আমি খাড়াইয়া থাকতে পারতেছি না, আমারে বাঁচান। রতন, কান্দিস না, পিসি হট, ঘরের দরজার দিকে পা বাড়া, চোখের পলক ফেলবি না। কই যাও তোমরা? বিয়ার লগ্ন যে পার হইয়া যাইতাছে, বর আইসা পড়বো এখনই। তোমরা আমাগো মেহমান, তোমাগো রক্ত দিয়া আইজ আমার সিঁথিতে সিঁদুর দেওয়া হবে। বাজান, আমার মা জননী রে তোমরা ফিরাইয়া দিও না। 50 বছর ধইরা এই মায়াপুর গ্রামে কোনো জ্যান্ত মানুষ পা দেয় নাই, আইজ তোমাকে পাইছি, তোমরা এইখানে থাইকা যাও। ভাইজান, দরজা তো বন্ধ কইরা দিছে, ঘরের কোনা দিয়া ওইগুলা কি বাইর হইতাছে, ওই যে দেখেন। ঘরের কোনাগুলো থেকে কালো কুচকুচে তরল কাদার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে, আর সেখান থেকে ছোট ছোট কঙ্কালের হাত বের হয়ে তাদের পায়ের দিকে এগিয়ে আসছে। পুরো ঘরের বাতাস জমে গিয়ে বরফ হয়ে গেছে। রমিজ খা, আমি বুঝতে পারছি তোমরা কারা। আমি মরা মানুষের কারবার করি, আমারে ফাঁকি দেওয়া এত সহজ না। 50 বছর আগে এই গ্রামের জমিদারের মাইয়ার বিয়ার রাইতে ডাকাইত পইরা আগুন লাগাইয়া দিছিল, তোমরা সবাই পইরা ছাই হইয়া গেছিলা সেই দিন। আমরা পইরা মরছিলাম, কিন্তু আমাগো বিয়া তো শেষ হয় নাই। এই অতৃপ্ত আত্মাগুলার খিদা মিটে নাই। আইজ তোমাকে পুরাইয়া আমরা সেই বিয়ার উৎসব শেষ করব। আসো, আমার পাশে আসো। আমার জামাই যদি না আসে, তাইলে তুমি আমার জামাই হইবা। ভাইজান, ভাইজান, ও আমারে দইরা ফেলবো, আমারে বাঁচান ভাইজান, আমারে বাঁচান।
রতন, তোর পকেটে ভ্যানের চেইনে দেওয়ার লাইগা যেই কেরোসিনের বোতলটা ছিল ওইটা জলদি বাইর কর, জলদি। এই যে এই নেন ভাইজান, কিন্তু এইটা দিয়া কি করবেন? তোরা আগুনের ভয়ে 50 বছর দুইটা ছটফট করতাছস। আইস তোগো সেই আগুনের ভয়েই আমি দেখামু জ্যান্ত আগুনের সামনে তোগো এই মায়াজাল টিকবো না। করিম দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে কেরোসিন ভেজা মেঝেতে ফেলে দিল। আহ, আহ, মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আসল আগুন জ্বলে উঠল, আর সেই আগুনের আলো ঘরের দেয়াল স্পর্শ করতে চারপাশের মানুষগুলো ব্যথায় চিৎকার করে উঠল। আগুন, আগুন, আবার সেই আগুন, সরা, এই আগুন সরা। আমাকে ছাইরা দেও, আমাকে ছাইরা দেও। ও রতন, আগুনের উপর দিয়া লাভ দে। এইটা আসল আগুন না, এইটা আমাকে মনের ভয়। লাভ দে জলদি। করিম রতনের হাত ধরে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে জোরে লাফ দিল। অদ্ভুত ব্যাপার হলো, আগুনটা তাদের স্পর্শ করলো না, কিন্তু চোখের পলকে ঘরের মাটির দেয়াল, কোণে আর রমিজ মণ্ডল ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। তারা ধপাস করে নিচে পড়ে গেল। ভাইজান, আমরা কই? আর আর ঘরটা কই গেল? হ্যাঁ, দেখ রতন, আমরা কই আইছি। রতন দেখল তারা কোনো ঘরে নেই। তারা খোলা আকাশের নিচে একটা ভাঙা কালচে হয়ে যাওয়া পোড়া বাড়ির উঠানে পড়ে আছে। চারপাশের বিলাসবহুল তাঁবু বা আলো কোনো কিছুই আর নেই, শুধু কিছু পুরনো পোড়া কাঠের টুকরো আর ভাঙা ইটের স্তূপ পড়ে আছে। দূরে কুয়াশার ওপারে তাদের ভ্যানটা চুপচাপ দাঁড়িয়ে আছে। করিম আর রতন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। পেছনে সেই ভাঙা পোড়া বাড়ির দিকে আর ফিরে না তাকিয়ে তারা দৌড় লাগালো ভ্যানের দিকে। কুয়াশা যেন তাদের পা পেঁচিয়ে ধরতে চাইছে, কিন্তু প্রাণের ভয়ে তারা মরিয়া। ভাইজান, প্যাডেল মারেন জলদি। আমার মনে হইতাছে ওইগুলা ঠান্ডা নিঃশ্বাস আমি এখনো গাড়ির কাছে টের পাইতাছি। চোখ বন্ধ কইরা রাখ রতন, পিছনের দিকে একদম তাকাবি না। যা দেখার দেখা ফেলছি, আর দেখলে জান নিয়া ফিরতে পারবো না। রাতের নিকশ কালো অন্ধকার চিরে করিমের ভ্যান ছুটতে থাকল। বেশ কিছুক্ষণ পর দূর থেকে ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো। চারপাশের কুয়াশা ধীরে ধীরে কাটতে শুরু করলো। ভোরের আলো ফুটতেই তারা বুঝতে পারল তারা নিজেদের গ্রামের পরিচিত বটতলার মোড়ে এসে পৌঁছেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাইজান, ভ্যান থামান, আমরা বাইচা গেছি, আর কোনো ভয় নাই। আমরা আমাগো গ্রামে চইলা আইছি। হ, বাইসা তো আসলাম, কিন্তু রতন, একটা জিনিস খেয়াল করছস? কি ভাইজান? আগুনটা তো মায়াজালা ছিল, তাই না? কিন্তু আমার হাতের তালুটা এমন পোড়া পোড়া লাগতাছে কেন? মনে হইতাছে চামড়ার নিচে এখনো কয়রা জ্বলতাছে। আরে ভাইজান, ওইটা ভয়ের চোটে মনে হইতাছে। চলেন তাড়াতাড়ি বাড়ি যাই। এই শীতের রাইতে যা ধকল গেল, এখন গরমে কাপ চা না খাইলে শরীর ঠিক হইব না। তারা দুজনে মিলে ভ্যানটা ঠেলে করিমের বাড়ির উঠানে নিয়ে এলো। বাড়ির সবাই তখনও ঘুমে। চারপাশটা ভোরের আলোয় বেশ শান্ত। রতন ভ্যান থেকে নামতেই হঠাৎ তার চোখ গেল ভ্যানের পেছনের দিকে। ভাইজান, একটা কথা কন্ত, আমরা তো থানা থেকে খালি ভ্যান নিয়ে আইছিলাম, তাই না? হ, খালি ভ্যানেই তো আসছিল। কেন, কি হইছে? ভ্যানের পিছনে তিরপলটা এমন উঁচা হয়ে আছে কেন? আর তিরপলের নিচ দিয়া ওইটা কিসের লাল কাপড় দেখা যাইতেছে? করিমের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ভোরের এই শীতেও
তার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। সে ধীরে ধীরে ভ্যানের পেছনের দিকে এগিয়ে গেল। বাতাসে পোড়া মাংস আর ছাইয়ের একটা উৎকট গন্ধ আবার ফিরে এসেছে। রতন, তুই তুই তিরপলটা একটু টান দে তো। ওরে মাবুত, এটা কি? ত্রিপলটা সরাতেই করিম আর রতনের রক্ত হিম হয়ে গেল। ভ্যানের ওপর কোনো লাশ থাকার কথা নয়, কিন্তু সেখানে একটা আধপোড়া কঙ্কাল শুয়ে আছে। তার গায়ে জড়ানো সেই লাল বেনারসি শাড়ি, যেটা মায়াপুরের কনের গায়ে ছিল। শাড়ির কোনাগুলো তখনও পোড়া, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভাইজান, এটা এটা আমাগুলোকে কেমনি আইলো? আমরা তো ওপরে ওইখানেই রাইখা আসছিলাম। হঠাৎ কঙ্কালটার মাথা ধীরে ধীরে তাদের দিকে ঘুরে গেল। চোখের কোঠরে আবার সেই জ্বলন্ত অঙ্গারের মতো লাল আলো জ্বলে উঠল। কঙ্কালের চোয়ালটা ফাঁক হয়ে এক বীভৎস খড়খড়ে আওয়াজ সরাসরি তাদের মাথার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। তুমি না কইছিলা জ্যান্ত আগুনের সামনে মায়া জাল টিকব না? কিন্তু আমার বিয়া তো শেষ হয় নাই করিম। তুমি তো আমার মেহমান না, তুমি তো আমার বর। আমার সিঁদুর কই? না না, এইটা কেমনি সম্ভব? রতন, পালা। রতন দৌড় দেওয়ার আগে দেখল ভ্যানের ভেতর থেকে কালো কাদার মতো সেই তরলটা গড়িয়ে পড়ছে উঠানে। কনের কঙ্কালসার হাতটা বিদ্যুতের বেগে লম্বা হয়ে করিমের গলা চেপে ধরল। ভোরের সেই স্নিগ্ধ আলো নিমিষেই মুছে গিয়ে চারপাশটা আবার নিকশ কালো অন্ধকারে ঢেকে গেল। করিমের শেষ আর্তনাদটাও আর শোনা গেল না। রতন মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। সকালে যখন রতনের জ্ঞান ফিরল, সে দেখল উঠানে করিম নেই। ভ্যানটা পুরোপুরি খালি। শুধু ভ্যানের পাটাতনে পড়ে আছে একটা আধপোড়া লাল শাড়ির টুকরো। আর অনেক দূর থেকে বাতাসে ভেসে আসছে এক বিষণ্ণ সানাইয়ের সুর। Ah